পুঁজিবাজারটা পুনর্জাগরিত হোক, বাট পুনর্জাগরিত হতে গেলে আমাদেরকে এটাকে পুনর্গঠন করতে হবে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে বিগত বছরগুলোর যে অব্যবস্থাপনা বা দুর্নীতি বা বিবর্তনমূলক যে নীতি আমরা বলি, সেটার কারণে আমাদের পুঁজিবাজার ভীষণভাবে সংকুচিত এবং পঙ্গু হয়ে আছে। পুঁজিবাজারকে অবশ্যই মার্কেটের উপর ছেড়ে দিতে হবে। এখানে মার্কেটের যারা অংশীজন আছে তাদের অংশগ্রহণেই এখানে যদি কোনো ইনএফিশিয়েন্সি থেকে থাকে সেটাকে দূর করতে হবে। রেগুলেটর ক্যানট কাম অ্যান্ড প্লে, গভর্নমেন্ট ক্যানট কাম অ্যান্ড প্লে, দ্য প্লেয়ার্স নিড টু প্লে অন দ্য গ্রাউন্ড। এবং রেফারি হিসেবে যাদেরকে দেওয়া হচ্ছে স্টক এক্সচেঞ্জ, তাদেরকেও রেফারির ভূমিকা পালন করতে দিতে হবে। তাদেরকে এসে বলা যাবে না যে তুমি এই সময়ে বাঁশি বাজাও আর এই সময়ে বাঁশি বাজিও না। আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বিশাল বড় ঝুঁকি। কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গুণগত মান বৃদ্ধি করতে পারি সেটা নিয়ে আমরা এখন সব অংশীজনরা একসাথে কাজ করার চেষ্টা করছি। ব্যাংকিং সেক্টর যদি আমাদের একটা পা হয় আর একটা পা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, দুইটা পা যদি সমান না হয় তাহলে ইকোনমি এগোতে পারবে না। এরকম একটি সময় উপযোগী অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে, সাথে সাথে ওনাদেরকে আরো ধন্যবাদ দিতে চাই যে আজকের প্রোগ্রামের যে টাইটেলটা ওনারা দিয়েছেন যে পুঁজিবাজারের পুনর্গঠন এবং বর্তমান বাস্তবতা। তো আমরা চাই যে আমাদের পুঁজিবাজারটা পুনর্জাগরিত হোক, বাট পুনর্জাগরিত হতে গেলে আমাদেরকে এটাকে পুনর্গঠন করতে হবে। তো কোনো জিনিস সৃষ্টি করার থেকে পুনর্গঠন করা কিন্তু দুরূহ কাজ। সেটার জন্য একটা সামগ্রিক সমন্বয় লাগে এবং সেখানে সবাইকেই একটা এক্সট্রা এফোর্ট দিতে হয়। তো ইআরএফ আমাদের বাজারের একটা গুরুত্বপূর্ণ অংশীজন। আমরা বলে থাকি যে আমাদের যে বাংলাদেশ মার্কেটে আমাদের দেশে যে লবিস্ট নাই, তো অনেক ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আমরা বলতে পারি না যে বাজারে কোনো ধরনের অসঙ্গতি আছে। অনেক সময় অনেক রাজনৈতিক বা অরাজনৈতিক পরিবেশে এমন ধরনের সমস্যা তৈরি হয় যখন হয়তো বাজারের যারা আমরা অংশীজন প্রতিষ্ঠানগুলো হয়তো স্পষ্ট করে সব কথা বলার সাহস করতে পারি না। তো আপনারা সাংবাদিকরা সেই কাজটা করে থাকেন, যেটা হয়তো সবসময় সুফল ওই সময় বয়ে আনে না, বাট আলটিমেটলি ওই ধরনের যদি সংবাদগুলো ওই সময় না থাকতো তাহলে হয়তো আমরা আজকে আরো খারাপ অবস্থার মধ্যে চলে যেতে পারতাম। তো পুঁজিবাজারকে বলা হয় মুক্তবাজার অর্থনীতির সর্বোত্তম সৃষ্টি। তো আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে বিগত বছরগুলোর যে অব্যবস্থাপনা বা দুর্নীতি বা বিবর্তনমূলক যে নীতি আমরা বলি, সেটার কারণে আমাদের পুঁজিবাজার ভীষণভাবে সংকুচিত এবং পঙ্গু হয়ে আছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। তো সেখান থেকে যে আমরা যখন বের হয়ে আসতে চাচ্ছি, সেখানে হয়তো অনেক ধরনের এফোর্ট নেওয়া হচ্ছে যেগুলো হয়তো এখনো তার সুফল দৃশ্যমান না, বাট কাজ করা হচ্ছে। আপনারা দেখেছেন যে সরকার নিয়ন্ত্রণকারী সংস্থা, স্টক এক্সচেঞ্জ, জিবিএ এবং বাজার মধ্যস্থকারী যারা আছেন, আমাদের স্টেক হোল্ডাররা, আমাদের মার্চেন্ট ব্যাংক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই মুহূর্তে সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছি আমরা। তো রেগুলেশন যেগুলো আছে সেইখানে একটা আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে যে রেগুলেশন যখন করা হয় তখন ধরেই নেওয়া হয় যে এখানে সবাই ম্যানিপুলেট করার চেষ্টা করবে, যার ফলে রেগুলেশনটাকে এত কঠোর করা হয় যে ভালো যারা তাদের জন্য কস্ট অফ কমপ্লায়েন্স বিকাম ভেরি এক্সটেন্সিভ, যার ফলে তারা সাধারণত এই রেগুলেশনের মধ্যে আসতে চায় না। মার্কেট প্লেয়াররা দে ক্যানট প্লে এফিশিয়েন্টলি। তো পুঁজিবাজারকে অবশ্যই মার্কেটের উপর ছেড়ে দিতে হবে
এখানে মার্কেটের যারা অংশীজন আছে তাদের অংশগ্রহণেই এখানে যদি কোনো ইনএফিসিয়েন্সি থেকে থাকে সেটাকে দূর করতে হবে। রেগুলেটর ক্যানট কাম অ্যান্ড প্লে, গভর্নমেন্ট ক্যানট কাম অ্যান্ড প্লে, দ্য প্লেয়ার্স নিড টু প্লে অন দ্য গ্রাউন্ড। এবং রেফারি হিসেবে যাদেরকে দেওয়া হচ্ছে স্টক এক্সচেঞ্জ, তাদেরকেও রেফারির ভূমিকা পালন করতে দিতে হবে। তাদেরকে এসে বলা যাবে না যে তুমি এই সময়ে বাঁশি বাজাও আর এই সময়ে বাঁশি বাজিও না। তো সেটা আমাদের জন্য, আমরা আশা করছি এই জায়গাটাতে পরিবর্তন আসবে। এর আগে আমি বলেছি যে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দক্ষতা এবং স্বচ্ছতা সেটি বাড়ানোর জন্য কাজ করছি। আপনাদের দীর্ঘদিনের যে আক্ষেপ ছিল বা অভিযোগ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষস্থানীয় যে পদগুলো আছে সেখানে এখনো আমরা নিয়োগ দিতে পারছি না, এটা দীর্ঘদিনে যে মার্কেটের প্রতি মানুষের যে অবিশ্বাসটা, শুধু মার্কেটের প্রতি মানুষের এক ধরনের নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে, সেটার কারণেই একটু কষ্টসাধ্য হচ্ছে আমাদের জন্য। আপনারা দেখেছেন যে এই মাসের প্রথমে আমাদের নতুন চিফ অপারেটিং অফিসার এবং নতুন চিফ টেকনোলজি অফিসার জয়েন করেছেন। আমরা আশা করছি এই প্রান্তিকের মধ্যেই আমাদের যে ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ রিস্ক অফিসার জয়েন করে যাবেন। আমাদের অন্যান্য জায়গাতে যেমন লিস্টিং ডিপার্টমেন্টে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি। ভবিষ্যতে লিস্টিংয়ের কাজটা স্টক এক্সচেঞ্জের কাছে আসবে। সামগ্রিকভাবে আমরা সেখানে কিভাবে আমাদের ব্যবস্থাপনার দক্ষতা এবং আমাদের প্রযুক্তিগত যে সক্ষমতা বাড়ানো যায় সেই জন্য কাজ করা হচ্ছে। আমরা এন্টায়ার আইপিও প্রসেসটা ডিজিটাইজেশনের জন্য এই মুহূর্তে কাজ করছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আগামী 10টা আইপিও আমরা চাচ্ছি আগামী 1 বছরের মধ্যে 10 লার্জ ক্যাপ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার জন্য। সেখানে আমরা 2 মাসের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করব, যেটা এই মুহূর্তে আমরা দেখেছি প্রায় 2 বছর লেগে যায়। তো সেটার জন্য আমরা কথা দিয়েছি, আমরা সেই কাজটি করব। যেখানে আমাদের মেজর সমস্যাটা এই মুহূর্তে আছে যে আমাদের দেশে যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারের যে কোয়ালিটি, সেটা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গাতে নাই। কাঙ্ক্ষিত জায়গা বলা নাই, এটা বলা আন্ডারস্টেটমেন্ট হবে যে কাঙ্ক্ষিত জায়গা থেকে অনেক দূরে আছে। তো সেইখানে আন্ডাররাইটিং অফ লোন, আন্ডাররাইটিং ইন ক্যাপিটাল মার্কেট, ইভেন ট্যাক্স কালেকশন অল বিকাম ভেরি চ্যালেঞ্জিং। তো বাট ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে প্রাইস ডিসকভারির জন্য দ্যাট শুড, এই যে এরা দরকার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিস্টেট করার দরকার, সেখানে ওনাদের ট্যাক্স অনেক বেড়ে যায়, যার ফলে অনেকে আসতে চান না। কমপ্লায়েন্স অনেক বেশি করতে হয়, সেটার জন্য অনেকে আসতে চান না, বা এটা আসার জন্যে অনেক সময় লাগে এইগুলোকে রিস্টেট করা। এইটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বিশাল বড় ঝুঁকি। কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গুণগত মান বৃদ্ধি করতে পারি, সেটা নিয়ে আমরা এখন সব অংশীজনরা একসাথে কাজ করার চেষ্টা করছি। হাউ উই ক্যান এনগেজ দ্য অ্যানালিস্ট ইনটু দিস, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে যদি পাবলিকলি অ্যাভেলেবল করা হয় থ্রু স্টক এক্সচেঞ্জ, সেক্ষেত্রে আমাদের পাবলিক এবং অ্যানালিস্ট এবং আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যদি ওইগুলো সবসময় দেখতে পান এবং সেখানে অসঙ্গতিগুলো ধরা হয়, তাহলে আমার মনে হয় যে সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। এবং নিরীক্ষকরা যদিও চাচ্ছেন না ওনাদেরকে কোনো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি গ্রস অ্যানোমালিজ থাকে তাহলে ওনাদেরকে দায়বদ্ধ করা, বাট সেখানে করতে হবে। ইস্যু ম্যানেজারদেরকেও দায় নিতে হবে। তো আমরা চেষ্টা করব যে কিভাবে এটাকে, যেভাবে এখন মানে অনেক কম্প্রিহেন্সিভ আইনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা হচ্ছে, যার ফলে ভালো কোম্পানিও আসতে আগ্রহী হচ্ছে না লিস্টিংয়ের জন্য। সেইখান থেকে বের হয়ে এসে রিস্ক বেসড অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে কিভাবে কাজ করা যায় যাতে মার্কেট মোর এফিশিয়েন্টলি কাজ করতে পারে, সেই জন্য আমরা কাজ করছি। আমরা আইপিওর বাইরেও বন্ড মার্কেট ডেভেলপমেন্ট, দেন অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ, সরকারি যে ট্রেজারি ইনস্ট্রুমেন্ট আছে সেইটার প্রাইমারি অকশনের স্টক এক্সচেঞ্জের মাধ্যমে করা, দেন
রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট নিয়ে কাজ করছি এবং আমাদের বাজার মধ্যস্থতাকারী যারা আছেন মানে আমাদের মার্কেটের যে সাইজ তার তুলনায় আমাদের মার্কেট প্লেয়ার্স মধ্যস্থতাকারী অনেক বেশি। ট্রেক হোল্ডার ঢাকা স্টক এক্সচেঞ্জে 309টি, চিটাগং স্টক এক্সচেঞ্জে 162টি, আমাদের মার্চেন্ট ব্যাংক 66, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 67, যেখানে ইন্ডিয়াতে হচ্ছে 44। তো আমাদের টোটাল যে লিস্টেড মিউচুয়াল ফান্ড সেটার মার্কেট ক্যাপ হচ্ছে $230 মিলিয়ন, টোটাল মার্কেট ক্যাপের 0.41%। আর ইন্ডিয়াতে দ্য লার্জেস্ট এএমসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইয়েটা আছে, যে ফান্ড ম্যানেজমেন্ট উইংটা আছে, তাদের ফান্ড আন্ডার ম্যানেজমেন্ট ইজ নিয়ার অ্যাবাউট $1 ট্রিলিয়ন। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই বাজার মধ্যস্থতাকারী যারা আছেন তাদের সক্ষমতাটাও বৃদ্ধি করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যদি আমরা মার্কেটকে ডেভেলপ করতে চাই। নতুন ইস্যু মার্চেন্ট ব্যাংকেই আনতে হবে, নতুন ফান্ড মিউচুয়াল ফান্ডকেই ক্রিয়েট করতে হবে এবং তাদেরকে তাদের স্বচ্ছতা দক্ষতার সাথে কাজ করতে হবে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। রেগুলেটরের কাছে আমাদের যে আবেদনটা ছিল যে রেগুলেশনটাকে সিম্পলিফাই করা, বাজারমুখী করা, সেই জন্য কাজ করা হচ্ছে। আর স্টক এক্সচেঞ্জ আমি যেটা বললাম যে আমরা চেষ্টা করছি যে আমাদের সক্ষমতা বৃদ্ধি করা মার্কেটে একটা অংশীজন হিসেবে। তো বাংলাদেশের অর্থনীতিতে ক্যাপিটাল কখনোই রেলিভেন্ট ভূমিকা পালন করে নাই। আমাদের জাতীয় যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করা হয় সেখানে যে ক্যাপিটাল মার্কেট বলে কিছু আছে যে ভূমিকা রাখবে সেটা অতীতে রাখা হয় নাই। আমরা আশা করছি যে নতুন সরকার যখন আসবেন স্যার সেখানে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকবেন। সো ক্যাপিটাল মার্কেট কে দিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে। ব্যাংকিং সেক্টর যদি আমাদের একটা পা হয় আর একটা পা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, দুইটা পা যদি সমান না হয় তাহলে ইকোনমি এগোতে পারবে না। লং টার্ম ফান্ডের জন্য ক্যাপিটাল মার্কেটকে ইউজ করতে হবে, সেটা প্রাইভেট সেক্টর হোক সেটা সরকার হোক। সরকারের ফান্ডিং এর জন্য ট্যাক্স আর বিদেশি ঋণের উপরে নির্ভর করে আমরা বেশি দূর এগোতে পারবো না। সরকারের ফান্ডের প্রয়োজনেও ক্যাপিটাল মার্কেটকে এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে হবে আর বেসরকারি খাতকে তো অবশ্যই করতে হবে। তো আমরা সবাই মিলে যদি কাজ করি অবশ্যই এই পুঁজিবাজার এখন যেখানে দেখছি আমরা সেখান থেকে একটা ভিন্ন মাত্রায় যাবে, এই বিশ্বাস আমার আছে এবং আমরা আশা করছি যে সেটা খুব দূরে না, পরিবর্তনের বাতাস অলরেডি বইতে শুরু করেছে। ধন্যবাদ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।